আচ্ছা, বাকিরা যুক্ত হোক, আমি হচ্ছে 2 মিনিট পরে ক্লাস শুরু করি। আপনারা লাইনে থাকেন, পড়তে থাকেন। আর কই গেল? লোকজন তো মোটামুটি 5 জন ছিল।
আচ্ছা, আপনাদের একটা বিষয় নিয়ে আলোচনা করি। কালকে তো পরীক্ষা নিতে যাচ্ছি তামাদি আইনের। তা এটা কি আপনারা কালকে পরীক্ষা দিবেন নাকি কালকে পরের দিন দিবেন? স্যার কালকে স্যার বুধবার আবার তো সবাই তো স্যার অ্যাটেন্ড নেই, অনেকে তো ভোট নিয়ে ব্যস্ত। হ্যাঁ, তাহলে কি করা যায়? ক্লাস নির্বাচনের হচ্ছে। পরে দিবেন। স্যার নির্বাচনের পরে দিন, শুক্র শনিবারে। স্যার শনিবার আমাদের নির্বাচনের পরে দিন স্যার। পরীক্ষা কবে দিব? আজকে হচ্ছে আহ, নির্বাচনের পরে দেন স্যার। স্যার শনিবারে দেন স্যার। শনিবারে। জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে শনিবারে পরীক্ষা নিব আপনাদের তামাদি আইন সম্পূর্ণ। আর হচ্ছে ইয়ে, ভোট তো আপনাদের বৃহস্পতিবারের রাতেই গুণানো গুণানো শেষ হয়ে যাবে নাকি? কি বলেন, কি মনে করেন? এটা তো জানি না, দুই দিন। হ্যাঁ, মনে হয় একদিন লাগতে পারে বা সারা রাত লাগতে পারে, বলা যায় না। পরীক্ষাটা আমার মনে হয় রবিবারে দিলে ভালো হয় আর কি, তাহলে শনিবার দুই দিন হয়তো পারি, বলা যায় না, রবিবার দিলে মনে হয় ভালো হয় স্যার। আচ্ছা, আমরা এটা হচ্ছে আলোচনা করব, ঠিক আছে? আমরা শনিবারে দিব না রবিবারে দিব, যেহেতু নির্বাচনের আগে আপনারা আর কি মানে এগ্রি হচ্ছেন না। সেহেতু হচ্ছে আমরা শনিবারে অথবা হচ্ছে রবিবারে যে কোনো একদিন হচ্ছে আমরা পরীক্ষা নিব। হ্যাঁ, আমরা হচ্ছে মূল আলোচনায় চলে যাই। এটা হচ্ছে দেখেন, এই তামাদি আইনের অনুচ্ছেদ, প্রথম বিভাগের অনুচ্ছেদ আপনার হচ্ছে 2। এখানে বলতেছে কোনো কাজ করা এবং কাজ করা থেকে বিরত থাকার জন্য ক্ষতিপূরণের মামলা 90 দিনের মধ্যে করতে হবে। তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে কি কি? অনুচ্ছেদ হচ্ছে 2, কোনো কাজ করা মানে কোনো এনি অমিশন অর কমিট, এটা আপনার বিরত থাকার জন্য ক্ষতিপূরণের মামলা কত দিনের মধ্যে? 90 দিনের মধ্যে করতে হবে। তাহলে এখান থেকে তিনটা জিনিস আপনারা পাচ্ছেন। একটা হচ্ছে অনুচ্ছেদ 2, একটা হচ্ছে আপনার মামলার বিবরণ বা টাইটেল, আরেকটা হচ্ছে তামাদির মেয়াদ, আরেকটা হচ্ছে তামাদির মেয়াদ। তাহলে কোনো কাজ করা বা করা থেকে বিরত থাকে, এটা দুইটাই কিন্তু অপরাধ ক্ষেত্র বিশেষে। জানেন তো যে কোনো কাজ করা যেটা হচ্ছে শাস্তিযোগ্য অপরাধ, আর কোনো কাজ না করা যেটা হচ্ছে শাস্তিযোগ্য অপরাধ, সেটাই কিন্তু অপরাধ। সুতরাং এরকমের কাজ করা যেটা হচ্ছে শাস্তিযোগ্য সেটা একটা অপরাধ, এবং এরকম একটা কাজ যেটা হচ্ছে আপনার করা থেকে বিরত থাকা, মানে আপনার করা উচিত কিন্তু আপনি করতেছেন না, তাহলে এই দুটাই কিন্তু অপরাধ পড়ে। যেমন আমি দুটো উদাহরণ দিই। যেমন ধরেন আপনি একজনকে মার্ডার করলেন, এটা একটা অপরাধ। আরেকটা কাজ হচ্ছে কি, যে ধরেন আপনি কি করলেন, আপনি একটা সরকারি কর্মচারী, আপনার হচ্ছে কি করা উচিত, যে জনগণের বিশেষ মুহূর্তে হচ্ছে আপনার চাউল আসছে, তারপরে হচ্ছে কিছু অনুদান আসছে, সেগুলো আপনার দিয়ে দেওয়া উচিত। আপনি না দিয়ে সেগুলো রেখে দিয়েছেন। তাহলে এই কাজ করা, এটা হচ্ছে কাজ করা আপনার উচিত ছিল, কিন্তু আপনি না করে বিরত থাকছেন, এটা হচ্ছে একটা কি অপরাধ। আবার ধরেন যেহেতু পদ্মা সেতু হইলো, মেট্রো রেল হইলো, পদ্মা সেতুর আপনার কি করলেন, আপনি এই কোনো সরকারি প্রপার্টি ক্ষতি করলেন, এই ক্ষতি না করা বা এই করে এটা করা থেকে বিরত থাকা কিন্তু আপনার একটা দায়িত্ব ছিল, এই দায়িত্ব আপনি অবহেলা করলেন। তাহলে এই দায়িত্ব যেটা হচ্ছে না করা আপনার দায়িত্ব, সেটা যদি আপনি করেন সেটাও কিন্তু অপরাধ। হ্যাঁ, তাহলে হচ্ছে কোনো কিছু করা বা করা থেকে বিরত থাকা দুইটাই হচ্ছে অপরাধ। এটার জন্য ক্ষতিপূরণের জন্য আপনার 90 দিনের মধ্যে মামলা দায়ের করতে হয়। তারপরে তামাদি আইনের 3 অনুচ্ছেদে চলে যাবে। এখানে বলতেছে সুনির্দিষ্ট প্রতিকারের 9 ধারায় স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারে মামলা দায়ের করতে হয় 6 মাসের মধ্যে। 6 মাসের মধ্যে দখল পুনরুদ্ধারে মামলা দায়ের করতে হয়। অনুচ্ছেদ 10-এ চলে যাব। এই তিনটা হচ্ছে আমরা এসআর অ্যাক্ট যখন পড়াবো তখন হচ্ছে বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, অনুচ্ছেদ 10 বলতেছে অগ্র ক্রয়ের মামলা বা হক সোপার মামলা বা প্রিয়মশনের মামলা দায়ের করতে হয় 1 বছরের মধ্যে। অনুচ্ছেদ কত? 10। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর দেখেন অনুচ্ছেদ হচ্ছে 19-এ চলে যাবেন। এখানে বলতেছে আপনার মিথ্যা বা অন্যায় কারাদণ্ড ভোগের জন্য ক্ষতিপূরণ আদায়ের মামলা 1 বছরের মধ্যে করতে হয়। তারপরে 23-এ চলে যাবেন অনুচ্ছেদ।
এগুলো আপনার লেস ইম্পর্টেন্ট বা টু স্টার দিতে পারেন। 19 আর হচ্ছে 23, বিদ্বেষমূলকভাবে ফৌজদারিতে সর্পণের জন্য ক্ষতিপূরণের মামলা 1 বছর। তারপরে 24-এ চলে যাবেন, এখানে মানহানির ফলে ক্ষতিপূরণের মামলা 1 বছরের মধ্যে করতে হয়। মানহানির জন্য ক্ষতিপূরণের মামলা করতে হয় 1 বছরের মধ্যে। অনুচ্ছেদ হচ্ছে 24, টাইটেলটা হচ্ছে মানহানির ফলে ক্ষতিপূরণের মামলা, মেয়াদ হচ্ছে 1 বছর। তারপরে 25-এ চলে যাবেন, এখানে মৌখিক লিখিত কুৎসার জন্য মানহানির জন্য ক্ষতিপূরণের মামলা 1 বছর। তারপর 39-এ চলে যাবেন, অনুচ্ছেদ হচ্ছে 39। তাহলে আমরা এখান থেকে কী কী বললাম, অনুচ্ছেদ 2, 3, 10, 19, 23 আর হচ্ছে 24, 25 পড়া লাগবে না। তারপরে চলে যাবেন হচ্ছে 39, অনুচ্ছেদ 39। 39-এ বলা আছে স্থাবর সম্পত্তি অনধিকার প্রবেশের জন্য ক্ষতিপূরণের মামলা, মানে ট্রেসপাসের মামলা। ট্রেসপাস বলতে কি বোঝায়? ট্রেসপাস বলতে বোঝায় অন্যের জমিতে অন্যায়ভাবে প্রবেশ। অন্যের জমিতে অন্যায়ভাবে প্রবেশ করাকে ট্রেসপাস বলে। তাহলে এই ট্রেসপাসের জন্য আপনার কি করতে হয়? ক্ষতিপূরণের মামলা দায়ের করতে হয় 3 বছরের মধ্যে। ট্রেসপাস বলতে কি বোঝায়? যে অন্যায়ভাবে অন্যের জমিতে প্রবেশ করা। তারপরে চলে যাবো আমরা কপিরাইট, গ্রন্থসত্ব বা অন্য কোনো বিশেষ সুবিধা লঙ্ঘনের জন্য ক্ষতিপূরণের মামলা 3 বছর। তারপরে 42-এ চলে যাবো হচ্ছে ইনজাংশন অফ রেন্ট রংফুললি, এর জন্য ক্ষতিপূরণের মামলা দায়ের করতে হয় 3 বছরের মধ্যে। এই যে 39, 40, 42, এই 3টা অনুচ্ছেদ হচ্ছে আপনারা একসাথে করে পড়বেন। 1 নম্বরটা দিবেন হচ্ছে কী করবেন, 1 নম্বর সিরিয়াল দিবেন হচ্ছে ট্রেসপাস, 2 নম্বরে দিবেন কপিরাইট, আর আপনার 3 নম্বরে দিবেন হচ্ছে ইনজাংশনস অফ ফ্রেন্ডস রংফুললি, মানে আপনার প্রতারণামূলকভাবে আপনার নিষেধাজ্ঞা অর্জন করা। তাহলে এই 3টার আপনার তামাদির মেয়াদ একই, কতদিন? 3 বছর। একটা হচ্ছে আপনার ট্রেসপাস, একটা হচ্ছে কপিরাইট, আরেকটা হচ্ছে আপনার ইনজাংশন অফ ফ্রেন্ডস রংফুললি। তাহলে এই 3টা, একটা হচ্ছে 39, একটা হচ্ছে আপনার 40, আর একটা হচ্ছে 42, এই 3টা অনুচ্ছেদের আপনার তামাদির মেয়াদ 1। এখানে আপনি সংক্ষেপে মনে রাখতে পারবেন, একটা হচ্ছে ট্রেসপাস, একটা হচ্ছে কপিরাইট, একটা হচ্ছে ইনজাংশন। তাহলে এই 3টা যদি আপনি পাশাপাশি লেখেন, প্রথমে লিখবেন হচ্ছে আপনার কি লিখবেন, প্রথমে লিখবেন হচ্ছে 39, 40, 42। 39-এ লিখবেন হচ্ছে ট্রেসপাস, 40-এ লিখবেন কপিরাইট, আর 42-এ লিখবেন হচ্ছে ইনজাংশন। আর এর সাইডে আরেকটা টান দিয়ে হাইফেন দিয়ে লিখবেন কি 3 বছর 3 বছর 3 বছর। তাহলে কিন্তু খুব সংক্ষেপে হচ্ছে আপনারা এই 3টা অনুচ্ছেদ একদম ঝাড়া মুখস্থ করে ফেলতে পারবেন। এই 3টা কিন্তু আপনার কোনো আইনের সাথে কানেক্টেড না। এই যে যেমন আমি বললাম যে কিছু আছে যে আপনার দেওয়ানির সাথে কানেক্টেড, কিছু আছে আপনার এসআর অ্যাক্টের সাথে কানেক্টেড, কিছু আছে ফৌজদারি কার্যবিধির সাথে কানেক্টেড, কিন্তু এই 3টা কিন্তু ওইভাবে ডাইরেক্টলি কানেক্টেড না। সুতরাং এইগুলো আপনার সেপারেটলি মনে রাখা লাগবে। তারপরে চলে যাবো 57 অনুচ্ছেদে। 57 অনুচ্ছেদে বলতেছে যে কোর্সের টাকা, মানে এই যে ধরেন যে বোরহানবার কাছ থেকে আমি হচ্ছে 5 লাখ টাকা কর্জ নিলাম, সেই টাকা হচ্ছে পরিশোধের জন্য কতদিন সময় আমি পাবো? 3 বছর। কোর্সের টাকা পরিশোধের জন্য আমাদের মেয়াদ হচ্ছে 3 বছর। তারপরে 91, ডাইরেক্ট আমরা 57 থেকে 91 অনুচ্ছেদে চলে যাব। এর মাঝে যে অনুচ্ছেদগুলো আছে আমাদের একটাও পড়া লাগবে না। তারপর দেখেন 91-তে বলছে কোনো দলিল রদ বাতিল করার জন্য যে ক্ষেত্রে অন্য কোনো বিধান নেই, অন্য কোনো বিধান নাই, দলিল রদের জন্য বা দলিল বাতিল করার জন্য আপনার মামলা দায়ের করতে হয় 3 বছরের মধ্যে। দলিল বাতিল বা রদ, এটা হচ্ছে এসআর অ্যাক্টের সাথে কানেক্টেড। আমরা হচ্ছে এসআর অ্যাক্টের 39 ধারার সাথে কানেক্টেড। এবার আমরা চলে যাবো হচ্ছে 92 ধারাতে, 92 অনুচ্ছেদে। ইস্যুকৃত বা রেজিস্ট্রিকৃত কোনো দলিল জাল বলে ঘোষণার জন্য মামলা 3 বছর। তা আমাদের মেয়াদ 3 বছর। অনুচ্ছেদ হচ্ছে 92। 95-এ চলে যাবো, অনুচ্ছেদ 95, প্রতারণামূলক যে ডিগ্রি নেওয়া হয়েছে তা রদ করার জন্য মামলা। এটা হচ্ছে এসআর অ্যাক্ট, মানে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারার আলোকে এটা হচ্ছে মামলা দায়ের করতে হয় হচ্ছে আপনার 3 বছরের মধ্যে। তাহলে অনুচ্ছেদ কত? 95। আপনার কিসের মামলা? মামলা হচ্ছে প্রতারণামূলকভাবে যে ডিগ্রি নেওয়া হয়েছে সেটা রদ করার জন্য মামলা। 96-তে ভুলের কারণে প্রতিকার লাভের মামলা, ভুলের কারণে প্রতিকার লাভের মামলা 3 বছর। এবার আমরা চলে যাব হচ্ছে 103 আর 104। এখানে বলতেছে দেনমোহর সংক্রান্ত মামলা। কিসের মামলা? দেনমোহর সংক্রান্ত মামলা দায়ের করতে হয় 3 বছরের মধ্যে।
একটা হচ্ছে অবিলম্বে পরিশোধযোগ্য আপনার দেনমোহর, আর একটা হচ্ছে আপনার বিলম্বিত দেনমোহর। বিলম্বিত দেনমোহর একটা হচ্ছে আপনার অবিলম্বে পরিশোধযোগ্য দেনমোহর। অবিলম্বে পরিশোধযোগ্য বলতে দেনমোহর বলতে কোনগুলো বোঝায়, যেগুলো হচ্ছে চাহিদা মাত্র পরিশোধ করতে হয়, চাহিদা মাত্র পরিশোধ করতে হয়, অর্থাৎ বিলম্বে মানে পরেও দেওয়া যায়। তাহলে এই দুইটাই, একটা আপনারা শুধুমাত্র 103 আর 104 অনুচ্ছেদটা মনে রাখবেন। এখানে কি দেখবেন, 103-এ হচ্ছে আপনার অবিলম্বে পরিশোধযোগ্য, আর 104-এ হচ্ছে বিলম্বে পরিশোধযোগ্য দেনমোহর। উভয়ের তামাদির মেয়াদ 3 বছর। আপনাদের পড়া, আইন পড়াটা কিন্তু একটা টেকনিক্যাল একটা ম্যাটার, পুরোটাই টেকনিক্যাল ম্যাটার। আপনারা মুখস্থ করবেন টেকনিক্যাল হইতে, মুখস্থ করে একদম যারা সুন্দর করে টেকনিক দিয়ে মুখস্থ করবেন, ইজি আপনাদের হয়ে যাবে মুখস্থ করতে, সেটা কখনো ভুলবেন না। টেকনিক ছাড়া যখনই মুখস্থ করতে যাবেন তখন কিন্তু মুখস্থ হবে না এবং সেটা ভুলে যাবেন। সুতরাং আইন পড়তে হলে, শিখতে হলে আপনার টেকনিক অ্যাপ্লাই করতেই হবে। এবং আইন হচ্ছে কিন্তু আপনার একা পড়ার জিনিস না, আইন হচ্ছে সামগ্রিকভাবে গ্রুপ স্টাডির মাধ্যমে পড়ার জিনিস। আইন আপনি একা চাইলে পড়তে পারবেন না, একা চাইলে পড়তে পারবেন কিন্তু আপনি আইন শিখতে পারবেন না। আইন শিখতে হলে আপনার কী করতে হবে, দুই তিনজন মিলে হচ্ছে আপনারা একটা ইউনিট ক্রিয়েট করবেন। ইউনিট ক্রিয়েট করে আপনাদের ডিসকাস করবেন নিজেদের মধ্যে, যে আমি এই ধারাটা বুঝতেছি না, এটা এরকম মনে হচ্ছে, এটা এরকমই কি হবে না হবে, তোরা একটু বল তো আমাকে। বা আপনি যদি ভালো বুঝেন আপনি তাদের বলবেন, হয় আপনি বলবেন না হয় আপনি শুনবেন। কিন্তু কোনো সময় আপনি বলবেন, কোনো সময় আপনি শুনবেন। যখন আপনি পারবেন সেটা আপনি তখন বলবেন, আর যখন আপনি পারবেন না তখন শুনবেন। এই দুইটা জিনিসের মাধ্যমে আপনার আইন শিখতে পারবেন। তারপরে চলে যাব হচ্ছে আপনার 113 আর হচ্ছে 114 অনুচ্ছেদে। 113-তে বলতে সুনির্দিষ্ট চুক্তি পালনের মামলা, সুনির্দিষ্ট চুক্তি প্রবলের মামলা দায়ের করতে হয় 1 বছরের মধ্যে, 113 অনুচ্ছেদ অনুযায়ী। তারপর দেখেন চুক্তি প্রত্যাহার বা রদের মামলা, এটা করতে হয় 1 বছরের মধ্যে। চাইলে চুক্তি বলবতের মামলাও 1 বছরের মধ্যে, আর চুক্তি রদের মামলাও করতে হয় 1 বছরের মধ্যে। একটা হচ্ছে 113 আর হচ্ছে 114। হ্যাঁ, তারপরে আমরা চলে যাব হচ্ছে 120 অনুচ্ছেদে। 120 অনুচ্ছেদে বলতেছে তামাদির মেয়াদ সম্পর্কে এই তফসিলে কোনো বিধান যদি না থাকে তাহলে তামাদির মেয়াদ হচ্ছে 6 বছর। মানে এই যে আমরা কতগুলো নির্দিষ্ট ম্যাটার দেখলাম, যে ম্যাটারে হচ্ছে তামাদির মেয়াদ উল্লেখ আছে, এই বিধানগুলো ব্যতীত এরকমের যদি কোনো সমস্যা রাইজ হয় যেক্ষেত্রে তামাদির মেয়াদ আপনার ডাইরেক্টলি দেওয়া নাই, সেক্ষেত্রে আপনার কি হবে, সেক্ষেত্রে হচ্ছে তামাদির মেয়াদ হবে 6 বছর। ওটো 6 বছর হয়ে যাবে। এটা তাহলে যে ক্ষেত্রে বিধান নেই, তামাদির কোনো বিধানই নাই, সেক্ষেত্রে হচ্ছে তামাদির মেয়াদ 6 বছর। অনুচ্ছেদ কত, 120। এটা হচ্ছে আপনার এই অনুচ্ছেদটা রাখছে এই কারণেই যে আপনার ভবিষ্যতে যদি কোনো সমস্যা অ্যারাইজ হয় কিন্তু এবং সেই সমস্যা সমাধানের জন্য কোনো বিধান পাওয়া যাচ্ছে না, তখন হচ্ছে আপনার এই 120 অনুচ্ছেদ অ্যাপ্লাই করে হচ্ছে আপনার কি করা যাবে, তামাদির মেয়াদ গণনা করে মামলা দায়ের করা যাবে। তারপরে 124-এ চলে যাবেন, বংশগত পদ দখল করার জন্য মামলা 12 বছরের মধ্যে, বংশগত পদ লাভের জন্য মামলা, এটা হচ্ছে 12 বছরের মধ্যে। 128-এ চলে যাবেন, হিন্দু নারী কর্তৃক বকেয়া ভরণ পোষণের জন্য দায়েরকৃত মামলার তামাদি 12 বছর। 128 অনুচ্ছেদ 128। তারপরে চলে যাবেন 142 অনুচ্ছেদ। 142 অনুচ্ছেদ, বাদীর দখলে স্থাবর সম্পত্তি থাকার সময় তা থেকে বেদখল হলে বা বাদী তার দখল ত্যাগ করলে উক্ত দখল লাভের জন্য দায়েরকৃত মামলার ফলাফল 12 বছর। স্থাবর সম্পত্তি আপনি মালিকানার জন্য মামলা দায়ের করতে পারবেন 12 বছরের মধ্যে। কত অনুচ্ছেদ অনুযায়ী, 142 অনুচ্ছেদ। 142 আর 144 এই দুইটা অনুচ্ছেদ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দুইটাই কিন্তু 3 স্টার দেওয়া আছে। তারপরে 144 স্থাবর সম্পত্তিতে বা তার সাথে সংশ্লিষ্ট কোনো স্বার্থের দখল লাভের জন্য মামলা, যার সম্পর্কে এই আইনে কোনো বিধান নেই, বিশেষ কোনো বিধান নেই। স্থাবর সম্পত্তির মালিকানা চাচ্ছেন কিন্তু ওই সংক্রান্ত কোনো বিধান এই তামাদি আইনে নাই, সেক্ষেত্রে আপনি মামলা দায়ের করতে পারবেন এই 144 অনুচ্ছেদ অনুযায়ী 12 বছরের মধ্যে। আবার একই ম্যাটার নিয়ে যে ক্ষেত্রে বিধান আছে সেটা হচ্ছে আপনার 142 অনুচ্ছেদ, তামাদির মেয়াদ হচ্ছে 12 বছর। তাহলে আপনি স্থাবর সম্পত্তির মালিকানার জন্য মামলা দায়ের করতে পারবেন কত বছরের মধ্যে, 12 বছরের মধ্যে। 12 বছরের মধ্যে মামলা দায়ের করতে পারবেন। তারপর দেখেন আমরা 147-এ চলে যাবো। 147-এ বলতেছে হচ্ছে আপনার এই যে বন্দুক আছে না, বন্দুক উদ্ধারের মামলা দায়ের করতে হয় হচ্ছে, বন্দুক উদ্ধারের মামলা দায়ের করতে হয় 60 বছরের মধ্যে।
60 বছরের মধ্যে এখান থেকে শুধুমাত্র 147 অনুচ্ছেদটা পড়বেন। তারপর আমরা চলে যাব হচ্ছে কততে, 150। 150-এ বলতেছে আপনার যদি কোনো আদালত মৃত্যুদণ্ড দেয় তাহলে আপিল করতে হবে 7 দিনের মধ্যে। 7 দিনের মধ্যে 100, এটা এই যে আপনার 150 থেকে 157 হলো ফৌজদারি কার্যবিধিতে আপনার প্রকৃত আপিলের বিধান, তামাদি আইনের যে বিধানগুলো দেওয়া আছে। তারপরে দেখেন হাইকোর্ট কর্তৃক মূল দেওয়ানি এখতিয়ার প্রকৃত প্রদত্ত ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিল 20 দিনের মধ্যে করতে হয়। আমরা এগুলো কিন্তু যখন ফৌজদারি কার্যবিধি পড়বো তখন কিন্তু আমরা সেপারেট করে পড়বো, আবার দেওয়ানিও এর মধ্যে দেওয়া আছে। তারপরে দেখেন 152 অনুচ্ছেদ 100 এই তামাদি আইনের সিপিসি 1908 অনুযায়ী জেলা জজের আদালতে আপিল দায়ের করতে হয় হচ্ছে 30 দিনের মধ্যে। আবার 153 অনুচ্ছেদে বলতেছে লিভ টু আপিল করতে হয় হচ্ছে আপনার 30 দিনের মধ্যে। আবার 154-তে বলতেছে হচ্ছে আপনার এই হাইকোর্ট ব্যতীত অন্য কোনো আদালতে আপিল দায়ের করতে হয় 30 দিনের মধ্যে। হাইকোর্ট ব্যতীত আর ফৌজদারিতে কোন জায়গায় আপিল করা যায় বলেন তো? হাইকোর্ট ব্যতীত ফৌজদারিতে কোন জায়গায় আপিল করা যায়, কোন আদালতে? আপিল জজ কোর্টে স্যার। দায়রা জজ কোর্টে যায়, তারপরে হচ্ছে আপনার এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে যায়। ঠিক আছে, তারপরে দেখেন আবার হাইকোর্টে যদি আপনি আপিল করতে হয় তাহলে হচ্ছে আপনার কত দিনের মধ্যে, 60 দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে। 60 দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে। 156-তে চলে যাবেন, এখানে আপনার এই সিপিসি অনুযায়ী যদি আপনার যদি এই হাইকোর্টে যদি আপিল দায়ের করতে হয়, ফৌজদারিতে হলে আপনার 60 দিনের মধ্যে, আর দেওয়ানি কার্যবিধি অনুযায়ী যদি হাইকোর্টে আপিল দায়ের করতে হয় তাহলে হচ্ছে 90 দিনের মধ্যে আপনার আপিল দায়ের করতে হবে। তারপর দেখেন খালাস আদেশের বিরুদ্ধে হচ্ছে আপনার আপিল দায়ের করতে হয় 6 মাসের মধ্যে। খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হয় 6 মাসের মধ্যে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা বিস্তারিত হচ্ছে দেওয়ানি আর ফৌজদারি কার্যবিধি যখন পড়াবো তখন কিন্তু এই বিষয়গুলো হচ্ছে আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং এই বিষয়গুলো না আপনাদের খুব বেশি ওয়ারিড হওয়ার দরকার নাই। আমি কিন্তু আপনাদের যেগুলো পরীক্ষাতে আসবে এবং আমি যে সাজেশন দিয়েছি এর বাইরে থেকে কিন্তু পরীক্ষাতে আসবে না, পরীক্ষাতে আসবে না। সুতরাং আপনারা এর বাইরে পড়তে যাবেন না এবং আপনাদের পাস করতে হবে। ঠিক আছে, যদিও আপনাদের পাস করতে হবে, পাস করতে হলে আপনাদের টেকনিক্যালি সামনে আগাইতে হবে। আমি কিন্তু আপনাদের কম পড়াচ্ছি না, অনেক বেশি পড়াচ্ছি। ঠিক আছে, সুতরাং আপনারা অনেক বেশি অ্যাক্টিভ হবেন। তারপরে দেখেন, তারপরে চলে যাবে হচ্ছে আপনার 163 অনুচ্ছেদে হাজির হতে ব্যর্থ হওয়ার জন্য বা সমন জারির খরচ জমা না দেওয়ার জন্য অথবা খরচ জামানত দাখিল না করার জন্য মামলা যদি খারিজ করে দেয় তাহলে সেক্ষেত্রে খারিজ আদেশ বাতিল করার জন্য আপনার মামলা দায়ের করতে হয় হচ্ছে 30 দিনের মধ্যে। এটা হচ্ছে 163 অনুচ্ছেদ দেওয়ানির সাথে কানেক্টেড। 164-তে চলে যাবেন, একতরফা ডিগ্রি যদি দিয়ে দেয়, একতরফা ডিগ্রি দিলে একতরফা ডিগ্রি যদি দেয়, একতরফা ডিগ্রি দিলে পারে সেই একতরফা ডিগ্রি রোধের জন্য মামলা দায়ের করতে হয় 30 দিনের মধ্যে। তারপরে চলে যাবে 166 অনুচ্ছেদ, এখানে বলতে ডিগ্রি জারিতে বিক্রয় রদ করার জন্য মামলা, এটা 30 দিনের মধ্যে। তারপরে 168 অনুচ্ছেদে না চালানোর ফলে খারিজকৃত আপিল পুনরায় চালু করার জন্য দরখাস্ত বা আবেদন 30 দিনের মধ্যে। তারপরে চলে যাবো যে 169-এ যে আপিলের একতরফা শুনানি হয়েছে পুনরায় তার শুনানির জন্য দরখাস্ত 30 দিনের মধ্যে। মানে এইগুলো হচ্ছে আপনার দেওয়ানির সাথে কানেক্টেড, বুঝছেন? এখন যদি আমি হাজারো ডিসকাস করি আপনাদের দেওয়ানি না পড়ায়ে, তারপরে সিএসআর অ্যাক্ট না পড়ায়ে, তাহলে কিন্তু আপনারা কিন্তু এটা অনেক বেশি বুঝতে পারবেন না। সো এটা যখন আপনার দেওয়ানির সাথে কানেক্টেড, আমি প্রাথমিকভাবে একটু আলোচনা করে যাচ্ছি, কিন্তু পরবর্তীতে আমি যেটার সাথে কানেক্টেড পুনরায় আবার হচ্ছে আপনাদের বিস্তারিত আলোচনা করব, তখন কিন্তু আপনাদের পড়া কিন্তু অনেক সংক্ষিপ্ত হয়ে যাবে বা সংক্ষেপ হয়ে যাবে। সুতরাং আপনারা কিন্তু ইজিলি পড়তে পারবেন এবং বুঝতে পারবেন। তারপরে চলে যাব হচ্ছে আপনার 170 অনুচ্ছেদে, এখানে বলতেছে নিঃস্ব হিসাবে আপিল করার অনুমতির দরখাস্ত
এখানে আপনার এই নিঃস্ব হিসাবে আপিলের বিধান, এটাও হচ্ছে আপনার দেওয়ানির সাথে কানেক্টেড। এটা হচ্ছে 30 দিনের মধ্যে আপিল দায়ের করতে হয়। তারপরে 172-এ চলে যাবো। এখানে হচ্ছে কোনো মামলা আপিল খারিজের আদেশ রদ করার আবেদন। কোনো মামলা আপিল খারিজের আদেশ রদ করার জন্য 60 দিনের মধ্যে, এটা ইম্পর্টেন্ট না, এটা লাগবে না। তারপরে চলে যাবে হচ্ছে আপনার এই যে রিভিউয়ের যে বিধান আছে 163-তে 90 দিনের মধ্যে রিভিউ দায়ের করতে হয়। তারপরে দেখেন 176, 177-এ চলে যাবে মূল বাদী আপিলকারীর আইনগত প্রতিনিধিকে পক্ষভুক্ত করার জন্য মামলা, পক্ষভুক্ত করার জন্য আবেদন 90 দিনের মধ্যে করতে হয়। তাহলে বাদী হিসাবে পক্ষভুক্ত হওয়ার জন্য আবেদন 90 দিনের মধ্যে, এটা 76-এ। আর বিবাদী হিসাবে পক্ষভুক্ত হওয়ার জন্য আবেদন, এটা হচ্ছে আপনার 177 অনুচ্ছেদে, এটাও কিন্তু 90 দিনের মধ্যে। তাহলে 176, 177 হচ্ছে বাদী বা বিবাদী হচ্ছে পক্ষভুক্ত হওয়া, পক্ষভুক্ত হওয়ার জন্য আবেদন, এটা হচ্ছে 90 দিনের মধ্যে করতে হয়। তারপর দেখেন 181 হচ্ছে অনুচ্ছেদ। এখানে এই দেওয়ানি কার্যবিধির 48 ধারার কোনো বিধান নেই। সে সকল দরখাস্তের জন্য তামাদির মেয়াদ এই তফসিলে উল্লেখ নেই। সেই সকল দরখাস্ত হচ্ছে 3 বছরের মধ্যে হচ্ছে করতে হয়। আর হচ্ছে আপনার 148 দেওয়ানি কার্যবিধি 148 অনুযায়ী আপনার ডিগ্রি জারির জন্য যে আপনার যে সময় আছে, সেটা হচ্ছে আপনার প্রথম যে আবেদন করতে হয়, ফার্স্ট অ্যাপ্লিকেশন করতে হয় 3 বছরের মধ্যে, আর ফ্রেশ বা নতুন আবেদন করতে হয় হচ্ছে 12 বছরের মধ্যে। এই আপনার প্রথম আবেদন করতে হয় হচ্ছে আপনার অনুচ্ছেদ 182 অনুযায়ী, আর নতুন আবেদন করতে হয় 48 ধারা অনুযায়ী, দেওয়ানি কার্যবিধির 48 ধারা অনুযায়ী। শুধুমাত্র আপনারা এই দুইটা জিনিস মনে রাখবেন, একটা হচ্ছে প্রথম আবেদন, প্রথম আবেদন হচ্ছে 3 বছরের মধ্যে, আরেকটা হচ্ছে ফ্রেশ অ্যাপ্লিকেশন। একটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে ফ্রেশ অ্যাপ্লিকেশন। ফার্স্ট অ্যাপ্লিকেশন হচ্ছে প্রথম আবেদন, আর ফ্রেশ অ্যাপ্লিকেশন হচ্ছে আপনার নতুন আবেদন। নতুন আবেদন হচ্ছে 12 বছর, আর ফার্স্ট অ্যাপ্লিকেশন হচ্ছে 3 বছর। এটার আমি সুন্দর একটা নোট দিয়ে দিব আমি। তাহলে এই হচ্ছে আমাদের এই তামাদি আইনের অনুচ্ছেদগুলো। এই অনুচ্ছেদগুলো এইভাবে সুন্দর করে আপনারা হচ্ছে আমি যেভাবে যে কটা দিয়েছি, আপনারা 2 বা 3 বার করে রিডিং পড়বেন। তারপরে হচ্ছে যে আইনের সাথে কানেক্টেড সেগুলো হচ্ছে আমি বিস্তারিত আলোচনা করে আপনাদের হচ্ছে পড়াবো। তাহলে এই হচ্ছে আমাদের 3টা ক্লাসের মাধ্যমে হচ্ছে আপনারা তামাদি আইনটা শেষ করলাম। এরপরে গিয়ে হচ্ছে আমরা এই সুনির্দিষ্ট প্রতিকার আইনটা ধরবো। সুনির্দিষ্ট প্রতিকার আইন ধরে তারপর হচ্ছে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন শেষ করবো।